আপনি যখন কোনো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনার নামে অথবা আপনার ফ্যামিলির নামে যখন পারচেজ করবেন, তো সে সময় আপনাকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন অতি অবশ্যই জানা দরকার একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করার আগে। এমনটা না হয় যে আপনি ধরেন হেলথ ইন্স্যুরেন্স পলিসি আজকে পারচেজ করে নিয়েছেন এবং কোনো কারণে যখন আপনার একটি কোনো ক্লেম হলো, তো সে সময় কোম্পানি থেকে সেই ক্লেমটি রিজেক্ট করে দেওয়া হলো। হতে পারে সেই আপনার পলিসির মধ্যে প্রি এক্সিস্টিং ডিজিজ ছিলই না, হতে পারে আপনার সেই পলিসির মধ্যে ওয়েটিং পিরিয়ডের সম্বন্ধে আপনি জানেনই না, আইসিইউর ব্যাপার রয়েছে, লিমিটেশন, আয়ুষ ট্রিটমেন্ট নেই। তো এই সমস্ত অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে বা বেনিফিট রয়েছে, সেই বেনিফিটগুলো আপনার পলিসির মধ্যে কিন্তু লিমিটেশন লেখা রয়েছে বা লিমিটেশন রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার যদি এখন কোনো ক্লেম হবে না, সে সময় ক্লেম হলেও আপনার ক্লেমের অ্যামাউন্টটি কিন্তু কম পাওয়া যাবে। তো আসুন আমরা এখন 10টি কোশ্চেন এবং তার সাথে সাথে অ্যান্সার জানবো। যেই 10টি কোশ্চেন এবং অ্যান্সার আপনাকে তো অতি অবশ্যই জানতেই হবে যে কোনো একটি যখন আপনি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করার আগে। দেখবেন যখন আমরা কোনো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করি, তো সেই সময় সবার আগে কিন্তু আমাদের মাথায় এই কোশ্চেনটি আসে যে কত টাকার কভারেজ নিব বা সাম অ্যাশিওরড কি নিব। তো দেখুন, এটি ডিপেন্ডেড করবে কি, এটি ডিপেন্ডেড করবে আপনার লোকেশনের উপর, আপনি কোন শহরে বসবাস করছেন, সেই শহরের খরচা কেমন রয়েছে, এবং এর সাথে অতি অবশ্যই এটিও ডিপেন্ডেড করবে যে আপনার প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা কত রয়েছে বা আপনি আসলেও সেই প্রিমিয়ামটি দিতে পারবেন কি দিতে পারবেন না, এবং এর সাথে আপনার লাইফস্টাইল কি লিড করেন আপনি। তো সেটার উপর ডিপেন্ডেড করে আপনারা কিন্তু একটি সাম ইনস্যুরেন্স পলিসি কভারেজ নিতে পারবেন। এবং আমি আপনাকে রেকমেন্ডেশন করব যে আজকের দিন অনুযায়ী যে খরচাগুলো রয়েছে এবং এর সাথে সাথে হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটি পলিসির মধ্যে দেখবেন যে ক্যাপিং রয়েছে বা লিমিটেশন রয়েছে। যদি আপনি মিনিমাম 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নিয়ে পলিসি করেন, তাহলে ম্যাক্সিমাম পলিসিতে কিন্তু কোনো রকমভাবে ক্যাপিং থাকে না। তাই আপনি চেষ্টা করবেন মিনিমাম 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নেওয়ার। কিন্তু আপনার লাইফস্টাইল যদি একটি হাই প্রোফাইল হয়ে থাকে বা আপনি যদি প্রিমিয়াম অ্যাফোর্ডেবল দিতে পারেন বা প্রিমিয়াম যদি জমা করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনার কিন্তু কভারেজ কিন্তু আপনি বেশি রাখবেন। এটি ডিপেন্ডেড করবে আপনার প্রিমিয়ামে জমা করার ক্ষমতা এবং আপনার লাইফস্টাইল। নেক্সট কোশ্চেন দেখে নিব। কোশ্চেন নাম্বার 2, উইল ইউ টেক দ্য পলিসি জাস্ট ফর ইউর সেলফ অর ফর ইউর ফ্যামিলি? মানে আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবে ভাবছেন, কিন্তু আপনি সেই পলিসিটি আপনার নিজের নামে করবেন অথবা আপনি আপনার ফ্যামিলির নামে করবেন। তো এই কথাটা যদি চিন্তাভাবনা আপনার মাথায় আসে, তাহলে আমি আপনাকে বলতে চাই হেলথ ইন্স্যুরেন্স পলিসি মানে হলো স্বাস্থ্য বিমা। এই স্বাস্থ্য বিমা বা হেলথ কার কখন খারাপ হবে সেটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, তাই না? এমন হতে পারে যে আপনার ধরেন 2 অ্যাডাল্ট 1 চিলড্রেন রয়েছে, আপনি ধরেন শুধুমাত্র আপনার 2 অ্যাডাল্টের নামে করেছেন, চিলড্রেনের নামে কভারেজ নিলেন না। হতে পারে সেই চিলড্রেন হাসপাতালে অ্যাডমিশন হলো, আপনার সমস্ত টাকা খরচা হয়ে গেল। তাই আমি আপনাকে বলবো যে এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো আপনি যদি চান একটি প্রিমিয়ামের মধ্যে দিয়ে পুরো ফ্যামিলিকে কভারেজ করতে, তাহলে আপনার কিন্তু অতি অবশ্যই ফ্লোটার প্ল্যানে যাওয়া উচিত অথবা ফ্যামিলি ফ্লোটার প্ল্যানে যাওয়া উচিত। এবং আপনার যদি প্রিমিয়াম জমা করার ক্ষমতা কম রয়েছে এবং আপনি চান যে শুধু আপনি সিকিউর থাকতে, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল বা সেলফ পলিসি নিতে পারেন। এবং এই ফ্যামিলি ফ্লোটার এবং ইন্ডিভিজুয়াল পলিসির মধ্যে আমি আপনাকে একটি ডিফারেন্স বোঝাতে চাই। সেটা হলো, দেখুন আমি এখানে ধরেছি যে আপনার বাড়িতে 2 অ্যাডাল্ট রয়েছে, একজন চিলড্রেন রয়েছে এবং 2জন প্যারেন্টস রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই 5জনকে নিয়ে একটি সিঙ্গেল প্রিমিয়ামের মধ্যে দিয়ে যদি পুরো পলিসিটিকে কভারেজ করতে চান, পুরো ফ্যামিলি মেম্বারকে, তাহলে এখানে যে প্রিমিয়ামটি ধার্য করা হবে সেটি হলো হাইয়েস্ট এজ। দেখুন আপনার যে প্যারেন্টস রয়েছে তার হাইয়েস্ট এজ যত বছর রয়েছে, তো সেই বছরের উপর ডিপেন্ড করে প্রিমিয়াম কিন্তু ক্যালকুলেশন করা হবে। তাই আমি আপনাকে বলবো, যদি আপনার বাড়িতে আপনার চিলড্রেন থাকে এবং আপনি থাকেন এবং এর সাথে সাথে আপনার কোনো প্যারেন্টস থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার চিলড্রেনের সাথে আপনি অ্যাড হতে এবং আপনার যে প্যারেন্টস রয়েছে তাদেরকে সেপারেট পলিসি দিয়ে দিতে। তাহলে কী হবে, প্রিমিয়ামটা একটু কম থাকবে। এবং আপনি যদি সেপারেটভাবে পলিসি করেন, তাহলে দেখুন আমি ধরে নিচ্ছি যদি 10 লাখ টাকার পলিসি করেন, তাহলে 10 লাখ টাকা আপনি এবং আপনার মিসেস এবং এর সাথে সাথে আপনার চিলড্রেন কভারেজ পাবে এবং আপনার যে প্যারেন্টস রয়েছে তারাও 10 লাখ টাকা কভারেজ পাবে। এবং আপনি যদি এটি না করে আপনি যদি পুরো এই 5জনকে নিয়ে 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নেন, তাহলে কিন্তু পুরো 5জনই কিন্তু 10 লাখ টাকার কভারেজ পাচ্ছে। এবং এটাই যদি আপনি পার্ট করে করেন, তাহলে প্রিমিয়ামটা একটু কম লাগবে, এর সাথে সাথে 10 লাখ করে কভারেজ পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে যখন আপনি কোনো একটি রকমের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন, সেই সময় আপনি সিঙ্গেল নেবেন না আপনার ফ্যামিলি ফ্লোটার হিসেবে পলিসি পারচেস করবেন। চেষ্টা করবেন ফ্যামিলি ফ্লোটার পলিসি হিসেবে পারচেস করার, কারণ আপনার ফ্যামিলিতে কার কখন কী হবে সেটা কিন্তু কেউ জানে না। এবং আপনার যদি প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা কম থাকে বা আপনি যদি প্রিমিয়াম না দিতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনি আপনার নিজের নামে হলো হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করে রাখবেন, পরে আপনি অ্যাডও করতে পারবেন আপনার পলিসির মধ্যে। নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখবেন এই কোশ্চেনটি অনেকে বলে যে কখন আমরা হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করব, রাইট এজ টু বাই হেলথ ইন্স্যুরেন্স পলিসি। তো দেখুন বন্ধুরা, আজকের দিনে হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করার কোনো ডেট হয় না ফ্রেন্ডস। বলা যায় না কার কখন কী হবে, একটা ছোট বাচ্চার পর্যন্ত হার্ট অ্যাটাক হয়। তাই আমি আপনাকে বলবো যে অতি অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স পলিসি কম বয়সে করা উচিত।
কারণ এমনটা হতে পারে, যেমন ধরেন আপনার সাথে কি হবে না হবে কালকে, সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। তাই অ্যাক্সিডেন্টাল পারপাস যখন খুশি তখন কিছু হতেই পারে। তাই আমি আপনাকে বলবো, আপনার প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা রয়েছে, আপনাকে কিন্তু অতি অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করে নেওয়া উচিত। আপনি কিন্তু ওয়েট করবেন না যে ধরেন আজ থেকে 5 বছর পরে করবেন বা আজ থেকে 3 বছর পরে করবেন, রাইট? নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 4, ইউ শুড টেক দ্য প্রিমিয়াম ফর এ চিপ পলিসি। অনেকে দেখবেন রয়েছে যারা চিপ পলিসি খুঁজে এবং চিপ প্রিমিয়ামে, তো সেটা কি করা উচিত সেটার বিষয়ে আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি। এটি হলো কোম্পানি এ এবং এটি হলো কোম্পানি বি, এবং আমি ধরে নিচ্ছি আপনারা 2 অ্যাডাল্ট মিলে একটি সাম ইনস্যুরেন্স নিচ্ছে 10 লাখ টাকা। কোম্পানি এতে চার্জ করছে ধরেন 10,000 টাকা, কোম্পানি বিতে চার্জ করছে ধরেন 20,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি কোম্পানি এতে পলিসি করবেন না কোম্পানি বিতে করবেন? তো এরকম যখন কন্ডিশনটা আসবে সে সময় আপনাকে কিছু জিনিস বিচার করতে হবে বা কিছু কিছু জিনিস কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ারটি যেটি করবেন, সর্বপ্রথম আপনাকে যে প্ল্যানটি দেওয়া হবে সেই প্ল্যানের বেনিফিটসগুলো দেখবেন, কোন কোন বেনিফিট রয়েছে কোম্পানি নাম্বার এতে এবং কোম্পানি নাম্বার বিতে। তারপর দেখবেন অ্যাবাউট দিস কোম্পানি, এই কোম্পানি নাম্বার এ কত ক্লেম সেটেলমেন্ট রেশিও রয়েছে, নেটওয়ার্ক হাসপাতাল কী রয়েছে। কোম্পানি নাম্বার বিতে অ্যাবাউট ক্লেম সেটেলমেন্ট দেখবেন, ক্লেম সেটেলমেন্ট রেশিও কী রয়েছে, নেটওয়ার্ক হাসপাতাল কী রয়েছে। এগুলো পুরো বিবেচনা করে আপনাকে কিন্তু যাওয়া উচিত যে আপনি কোন কোম্পানির কাছে যাবেন। একটি কথা মাথায় রাখবেন যে চিপ ইজ নট অলওয়েজ গুড, সস্তায় জিনিস সবসময় ভালো হয় না। তাই আপনাকে এমন হতে পারে যে আপনি ধরেন কোম্পানি নাম্বার এতে পলিসি করে নিয়েছেন কম প্রিমিয়াম বলে, লাস্টে দেখলেন ক্লেম নেওয়ার সময় আপনার কোনো কো পেমেন্ট ছিল। যেমন ধরুন আপনার যদি 1 লাখ টাকা ক্লেম হলো, কোম্পানি আপনাকে 40,000 টাকা পেমেন্ট দিতে হচ্ছে, বাকি 60,000 টাকা আপনার পকেটে দিতে হচ্ছে। রুম রেট লিমিট ধরেন রয়েছে ধরেন 5,000 টাকা পার ডে লিমিট, কিন্তু আপনার যেখানে আপনি রুমে অ্যাডমিশন ছিলেন যেখানে ধরেন 10,000 টাকা করে পার ডে দিচ্ছে, তাহলে 5,000 টাকা করে আপনাকে কিন্তু দিতে হচ্ছে পকেট থেকে। কারণটি হলো একটাই, যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনি পারচেস করছেন যে বিপদের সময় আপনার যাতে কাজে লাগে। এমনটা না হয় যে বিপদের সময় আপনারা ধরেন ক্লেম করতে গেলেন, কোম্পানি বললো যে আমার সাথে কিন্তু এই লিমিটগুলো ছিল, আপনি পলিসি করার সময় আপনি দেখেন নাই, তাই তো? তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চেক দ্য রুম রেন্ট লিমিট ইন ইউর পলিসি। এটি কিন্তু বহুত ভাইটাল জিনিস। ভাইটাল কেন বলছি বন্ধুরা, আমি ধরে নিচ্ছি আপনি একটি 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নিয়েছেন, রাইট, কোনো একটি XYZ কোম্পানি থেকে, এবং সেই পলিসিতে লেখা রয়েছে যদি আপনি 10 লাখ টাকা সাম ইনস্যুরেন্স নিয়ে থাকেন আপ টু, তাহলে 1% অফ দ্য সাম ইনস্যুরেন্স আপনাকে কভার করবে অ্যাজ এ রুম রেন্ট লিমিট হিসাবে। তো দেখুন সেই 10 লাখ টাকার 1% মানে 10,000 টাকা রুম রেন্ট লিমিট হিসাবে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। এবং আপনি এমন একটি নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছেন সেখানে কিন্তু পার ডে 20,000 টাকা রুম রেন্ট লিমিট রয়েছে, হতেই পারে, তাই না? তো দেখুন বাকি যে 10,000 টাকা রুম রেন্ট লিমিট রয়েছে না, সেটা কিন্তু আপনাকে পকেট থেকে দিতে হবে। তাই হেলথ ইন্স্যুরেন্স পলিসি করার সময় বা করার আগে অতি অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার পলিসির মধ্যে রুম রেন্ট লিমিটের কী অবস্থা রয়েছে। যদি দেখেন যে রুম রেন্ট লিমিট কম রয়েছে, তাহলে আপনাকে অতি অবশ্যই সেখান থেকে স্কিপ করা উচিত। আপনাকে এমন একটি পলিসি নেওয়া উচিত যেখানে রুম রেন্ট লিমিট আনলিমিটেড রয়েছে। তো যেটা বলছিলাম যে এই রুম রেন্ট লিমিট হিসাবে কিছু কিছু পলিসিতে 1% থাকে, 2% থাকে, কিছু কিছু পলিসি থাকে এসি সিঙ্গেল প্রাইভেট স্ট্যান্ডার্ড রুম, কিছু কিছু পলিসি থাকে নো রুম রেন্ট লিমিট। নেক্সট দেখে যাবো কোশ্চেন নাম্বার 6, ইউ মাস্ট নো দ্য ওয়েটিং পিরিয়ড আফটার হাউ লং ইট উইল কভারেজ হুইচ ডিজিজ। তো বন্ধুরা দেখুন এই ওয়েটিং পিরিয়ড সবচেয়ে বড় একটি ভাইটাল অধ্যায় একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করার সময়। ওয়েটিং পিরিয়ড মানে হলো যে আপনি ধরেন পলিসি আজকে পারচেস করেছেন এবং সমস্ত ডিজিজ কিন্তু একদিন থেকে কভারেজ দিবে না। এখানে কিন্তু একটি সময় রয়েছে, সেই সময় পার করার পরেই আপনার পেশেন্টের যদি কিছু হয় অথবা আপনার যদি কিছু হয় তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে, অন্যথায় কিন্তু কোনোরকমভাবে পেমেন্ট করবে না কোম্পানি। দেখুন একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসির ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থেকে 30 ডেজ। আপনি ধরেন পলিসি আজকে করেছেন, ডে 1 থেকে অ্যাক্সিডেন্টাল রিলেটেড কারণে যদি আপনি অ্যাডমিশন হন, কোম্পানি উইল বি পেড। এরপরে যে একটি ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকে 30 দিনের জন্য, পলিসি আজকে করেছেন 30 দিন পরে গিয়ে আপনি হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন, হাসপাতালে 24 ঘন্টা অ্যাডমিশন রয়েছেন, তাহলে কোম্পানি পেমেন্ট করবে। এবং এটি অতি অবশ্যই নন সার্জিক্যাল হতে হবে, হতে পারে ডেঙ্গু, জ্বর, ম্যালেরিয়া, রাইট। এরপরে দেখুন স্পেসিফাইড ডিজিজ, সমস্ত রকমের স্পেসিফাইড ডিজিজ রয়েছে, যেমন ধরুন যে সমস্ত ডিজিজগুলো হতে একটু টাইম লাগে, যেমন হতে পারে গলব্লাডার স্টোন, হতে পারে ইএনটি, চোখ কান গলা, হার্নিয়া, পাইলস, ফিস্টুলা। তো এই প্রভৃতি রোগগুলো যেগুলো আপনার ছিল না এবং পলিসি করার 2 বছর পর যদি ডিরেক্ট হয় তাহলে কোম্পানি উইল বি পেড। এবং অনেক সময় এরকমটা হয় না যে পলিসি করার সময় আপনার ধরেন কোনো একটা রোগ ছিল বা কোনো একটি পার্সেন্টের এই রোগটি ছিল, কোম্পানিকে কিন্তু সেই রোগটি শো করে দিয়েছিল, তো কোম্পানি বলছে যে সেই সমস্ত রোগগুলো আমরা কভার করবো, কিন্তু পলিসি করার 3 বছর পর, এটাকে বলা হয় প্রি এক্সিস্টিং ডিজিজ, তো সেগুলোও কিন্তু কভার করবে। এর সাথে সাথে কিছু কিছু পলিসিতে ম্যাটারনিটি কভারও থাকে, যে পলিসি করার 1 বছর, পলিসি করার 2 বছর পর কভার করে, নিউবর্ন বেবি কভারও থাকে।
তো এগুলো জিনিস আপনাকে একটু দেখে নিতে হবে যে কোন পলিসিতে ওয়েটিং পিরিয়ড কী রয়েছে। নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার 7, ইউ মাস্ট সি নেটওয়ার্ক হাসপাতাল লিস্ট। আপনি যখন পলিসি পারচেস করবেন কোনো একটি কোম্পানি থেকে, তো সে সময় নেটওয়ার্ক হাসপাতাল লিস্ট কিন্তু অতি অবশ্যই জানতেই হবে আপনাকে। আপনার যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে সেই হেলথ ইন্স্যুরেন্স পলিসি কোথায় কোথায় টাইপ রয়েছে, কোন কোন নার্সিংহোমের সাথে টাইপ রয়েছে। তো যে সমস্ত কোম্পানির নেটওয়ার্ক হাসপাতাল যত বেশি থাকবে, তো আপনি কিন্তু তত বেশি সুবিধা পাবেন ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য। এবং এর সাথে সাথে আরেকটা মাথায় রাখতে হবে যে আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন তাদের টিপিএ যাতে নিজেদের থাকে, ইন হাউস ক্লেম সেটেলমেন্ট, যাতে থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেশন না থাকে অন্যদের কাছে, রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ডাজ ইউর পলিসি কভার অল ডে কেয়ার ট্রিটমেন্ট। এটাও কিন্তু মাথায় রাখতে হবে ফ্রেন্ডস। অনেক সময় হয় কি বন্ধুরা, কিছু কিছু ডিজিজ রয়েছে যে ডিজিজগুলো হলে আপনার কিন্তু 24 ঘন্টা হাসপাতালে ভর্তি হওয়ার দরকারই নেই, যেমন চোখের ছানির অপারেশন হতে পারে। তো আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন, তো সে সময় আপনাকে এটাও দেখে নিতে হবে যে সেই পলিসিতে প্রত্যেকটা ডে কেয়ার ট্রিটমেন্ট কভারেজ রয়েছে কিনা। কোশ্চেন নাম্বার 9, ডাজ ইউর পলিসি কভার্ড অল আইস ট্রিটমেন্ট। এখনকার কিন্তু বেশিরভাগ পলিসিতে কিন্তু আইস ট্রিটমেন্ট কভারেজ দেয়, এবং এখনকার দিনে বেশিরভাগ লোক কিন্তু আয়ুষ ট্রিটমেন্টও করাতে চায়। আয়ুষ ট্রিটমেন্ট মানে হলো ইয়ুর্বেদা হতে পারে, ইয়োগা হতে পারে, ন্যাচারোপ্যাথি হতে পারে, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। তো আপনি যদি চান যে আয়ুষ ট্রিটমেন্টের মধ্য দিয়ে আপনার পেশেন্টকে বা আপনারকে কভারেজ করবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রিটমেন্টও নিতে পারেন। তো আপনি আপনার যখন পলিসি করবেন হেলথ ইন্স্যুরেন্স পলিসি, সে সময় এই আয়ুষ ট্রিটমেন্টের ব্যাপারটাও দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 10 দেখে নিব যে ডাজ ইউর পলিসি কভার্ড রিফিল বেনিফিট। এই রিফিল বেনিফিট কি? রিফিল বেনিফিট হলো, আমি ধরে নিচ্ছি আপনি 10 লাখ টাকা সাম ইনশিওর নিয়েছেন, পলিসি টাইপ 2 অ্যাডাল্ট 1 চিলড্রেন, আপনার ধরেন ক্লেম হলো 2 লাখ টাকা। তো সেক্ষেত্রে আপনার রিমেনিং সাম ইনশিওর কোথায় থাকবে? 8 লাখ টাকা। এই বাকি মেম্বার অথবা আপনি যদি আবার হাসপাতালে অ্যাডমিশন হন, তাহলে এই 8 লাখ টাকা কভারেজ পাবেন, তাই তো? কিন্তু আপনার পলিসির মধ্যে যদি রিফিল বেনিফিট থাকে, তাহলে এই যে 8 লাখ টাকা যে আপনার রয়েছে, এবং আপনি যে 2 লাখ টাকা অটোমেটিক ক্লেম করলেন, এই 2 লাখ টাকা অটোমেটিক কোম্পানি কিন্তু রিফিল করে দেবে, মানে 10 লাখ টাকা আপনার সাম ইনশিওর হয়ে যাবে অটোমেটিক। এই জিনিসটা আপনি অতি অবশ্যই দেখে নেবেন যে আপনার পলিসির মধ্যে রয়েছে কিনা, এবং এর সাথে এটাও দেখবেন যে সেম ইলনেস এবং সেম পার্সেন্ট কভারেজ করবে কিনা। যদি করে থাকে তাহলে অতি অবশ্যই আপনি একটি ভালো পলিসির দিকে যাচ্ছেন। তো এটাও কিন্তু একটি বিগ পয়েন্ট যে পলিসি করার সময় আপনাকে অতি অবশ্যই রিফিল বেনিফিটটি আছে কিনা সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো এগুলো ছিল বন্ধুরা আমাদের 10টি কোশ্চেন, আশা করি বুঝতে পারলেন। এই কোশ্চেনগুলো আপনাকে অতি অবশ্যই জানতে হবে যখন আপনি কোনো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন। এবং এর সাথে আমি আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, সেটা হলো নন পেয়েবল আইটেম। বন্ধুরা কিছু কিছু পলিসিতে রয়েছে নন পেয়েবল আইটেম কিন্তু কভার করে না, যেমন তুলো হতে পারে, সিস হতে পারে, ব্যান্ডেজ হতে পারে, রাইট। তো আপনার পলিসি যদি নন পেয়েবল আইটেম যদি কভার থাকে তাহলে আরও ভালো। দেখবেন কোনো একটি যখন ক্লেম হবে না, তো সেই সময় নন পেয়েবল আইটেমসগুলো কিন্তু একটু বেশি খরচা দেখিয়ে দেয় নার্সিংহোম। তাই আপনার যদি পলিসির মধ্যে নন পেয়েবল আইটেম যদি কভার করে, তাহলে সেগুলোর জন্য কিন্তু পেমেন্ট কোম্পানি করে দেবে। নো ক্লেম বোনাসও দেখবেন যে যেই পলিসি নিয়ে আপনি নিচ্ছেন, যে প্রতি বছর যদি কোনো ক্লেম না হয় তাহলে নো ক্লেম বোনাস কত পার্সেন্ট করে বাড়বে, সেটাও দেখা অত্যন্ত জরুরি। ক্লেম সেটেলমেন্ট রেশিও, এটাও আপনাকে দেখতে হবে যে আপনি যেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পলিসি করছেন, তো সেই ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ক্লেম সেটেলমেন্ট রেশিও কী রয়েছে, কতটা ক্লেম ওরা সেটেল করতে পারছে, সেটা আপনাকে অত্যন্ত জানার দরকারি। এর সাথে দেখবেন প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, এটি কীভাবে কাজ করে। ফর সাপোজ কোনো একজন ব্যক্তি হাসপাতালে অ্যাডমিশন হয়েছে, এবং হাসপাতালে অ্যাডমিশন হওয়ার আগের 60 দিনের মধ্যে যা খরচা করেছে সেই খরচাও পেমেন্ট করবে কোম্পানি, এবং রিলিজ হওয়ার পরেও খরচা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। তো আপনি অত দেখে নেবেন যে প্রি এবং পোস্ট হাসপাতালাইজেশন যাতে প্রিতে যাতে 90 দিন এবং পোস্টে যাতে 180 দিন থাকে। যদি এটি থাকে তাহলে অতি অবশ্যই আপনার পলিসি কিন্তু বেস্ট হতে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে অতি অবশ্যই জানতেই হবে যখন আপনি কোনো একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি পারচেস করবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।